হ্যালো এভরিওয়ান, তো আশা করি সবারই পড়াশোনা ভালোই চলছে। তো দেখো, আজকে হচ্ছে যে টপিকটা আলোচনা করব, এটা ক্লাস 10-এর জীবনবিজ্ঞানের চ্যাপ্টার 5 যে আছে সেটা হচ্ছে, দেখো আমি আগের ভিডিওতে 19 নম্বর পর্যন্ত প্রশ্ন করিয়ে দিয়েছি। তো আজকে হচ্ছে 20 নম্বর প্রশ্নটা থেকে স্টার্ট হচ্ছে, ঠিক আছে? তো দেখো, যেটা 20 নম্বরের প্রশ্ন আছে যে ইউট্রোফিকেশন কি, তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে জলাশয়ে ফসফেট জাতীয় সার, ডিটারজেন্ট ইত্যাদি মিশলে জলে অজৈব পরিপোষকের পরিমাণ বহুগুণ বৃদ্ধি পায়। এই প্রক্রিয়াকে হচ্ছে ইউট্রোফিকেশন বা অতিপুষ্টিকতা বলে। 21 নম্বরের প্রশ্নটা দেখো কি বলা আছে যে শৈবাল ব্লুম কি। তো এটা অ্যান্সারটা হচ্ছে যে ইউট্রোফিকেশনের ফলে জলে শৈবালের বৃদ্ধি ঘটে এবং অক্সিজেনের পরিমাণ কমে যায়, ফলে শৈবালের পচন ঘটে এবং জল দূষিত হয়। একে হচ্ছে শৈবাল ব্লুম বলে। মানে ইউট্রোফিকেশন, জলে যদি ওই যে ফসফেট জাতীয় সার বা ডিটারজেন্ট এসব মিশে যায় তাহলে হচ্ছে ইউট্রোফিকেশন হবে। আর ইউট্রোফিকেশনের ফলে শৈবালের বৃদ্ধি ঘটবে প্রচুর পরিমাণে, ঠিক আছে? আর জলে যে অক্সিজেনটা দ্রবীভূত আছে সেটা কমে যাবে, ফলে শৈবালের পচন ঘটবে আস্তে আস্তে, মানে শৈবালের মৃত্যু হবে, আবার শৈবালের পচন ঘটবে এবং জলটাকে দূষিত করবে। এটাকেই বলা হচ্ছে শৈবাল ব্লুম। এবার দেখো, যেটা 22 নম্বরের প্রশ্ন আছে যে পানীয় জলে বিওডি এর মাত্রা কত থাকা উচিত। তো এটা হচ্ছে 2 mg পার লিটার, মানে 2 মিলিগ্রাম পার লিটার। এবার 23 নম্বরের প্রশ্নটা যে আছে দেখো যে সিওডিতে অক্সিজেনের উৎস হিসেবে কি ব্যবহার করা হয়। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। এবার যে টপিকটা আলোচনা হচ্ছে ওই চ্যাপ্টারেরই, সেটা হচ্ছে মাটি দূষণ সম্বন্ধে। যে কয়েকটা কীটনাশকের নাম লেখো। তো কীটনাশকগুলোর নাম হয়ে যাচ্ছে বিএচসি, ডিডিটি, আরও আছে অনেক কিছু, ঠিক আছে? এবার 25 নম্বরের প্রশ্নটা দেখো যে কয়েকটি আগাছানাশকের নাম লেখো। তো এটা হচ্ছে 2,4-D সিমাজিন। এবার 26 নম্বরের প্রশ্ন যে টিটেনাসের জীবাণুটার নাম কি। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে ক্লোস্ট্রিডিয়াম টিটেনি। এই যে টিটেনাসের এটাই হচ্ছে জীবাণু, ক্লোস্ট্রিডিয়াম টিটেনি। এবার দেখো, আমাদের যে এখানে তিনটা যে প্রশ্ন আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট, মানে মোস্ট ইম্পর্টেন্ট এখানে, ঠিক আছে? যে কোনটা থেকে কি কি রোগ হতে পারে। দেখো, যেটা সীসা থেকে যে রোগটা হয় সেটা হচ্ছে ডিসলেক্সিয়া রোগ। ক্যাডমিয়াম থেকে, মানে ক্যাডমিয়াম দূষণের ফলে যে রোগটা হয় সেটা হচ্ছে ইতাই, কোনো জায়গায় ইটাই লেখা থাকে, ঠিক আছে? একই। তারপরে দেখো, পারদ থেকে যে দূষণটা হয় সেটা হচ্ছে মিনামাতা রোগ হয়, পারদ দূষণের ফলে মিনামাতা রোগটা হবে। এবার 28 নম্বর প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা 2 নম্বরের জন্য আসে, যে জীব বিবর্ধন কি। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে বিভিন্ন প্রকার অপরিবর্তনীয় বিষাক্ত রাসায়নিক পদার্থ খাদ্য শৃঙ্খলে প্রবেশ করলে প্রতিটি খাদ্যস্তরে তাদের গাঢ়ত্বের মাত্রা যে হারে বৃদ্ধি পায় সেই প্রক্রিয়াকে জীব বিবর্ধন বলে। এর মানেটা হচ্ছে, দেখো আমি বলছি যে আমরা যে মানে কৃষিকাজে ডিডিটি ব্যবহার করা হয়, সেটা কীটনাশক তো মারার জন্য অবশ্যই ব্যবহার করা হয়, কীটনাশক মারার পরেও সেই ডিডিটিটা কিন্তু নষ্ট হয় না, ঠিক আছে? সেটা জলাশয়ে মিশে যায়, সেই জলটা থেকে কোথায় চলে যায়, চলে বসবাসকারী প্রাণীদের উপর, ধরে নাও মাছটার মধ্যে চলে যায় ডিডিটিটা, ঠিক আছে? এবার মাছটা থেকে ওই ডিডিটির যে পরিমাণটা নষ্ট হয় না তাও, ঠিক আছে? সেটা আবার মানুষের শরীরে, মাছটাকে খাওয়ার পরে মানুষের শরীরে চলে আসে। মানে এটাকেই বলছে এক কথায় জীব বিবর্ধন। তো আরেকবার পড়ে শোনাচ্ছি, যে বলেছে বিভিন্ন প্রকার অপরিবর্তনীয় বিষাক্ত রাসায়নিক পদার্থ যেমন ডিডিটি, বিএসসি খাদ্য শৃঙ্খলে প্রবেশ করলে প্রতিটি খাদ্যস্তরে তাদের গাঢ়ত্বের মাত্রা যে হারে বৃদ্ধি পায় সেই প্রক্রিয়াকে জীব বিবর্ধন বলে। এবার দেখো, যেটা শব্দ দূষণের চ্যাপ্টার টপিকটা চলে গেলাম আমরা 29 নম্বরের প্রশ্ন, যে শব্দ দূষণের কারণগুলি লেখো। তো শব্দ দূষণ তো অনেকভাবে হয়, তাই না? তো আমরা দেখো কয়েকটা কারণ লিখেছি, সেটা হচ্ছে যানবাহনের হর্নের আওয়াজ, শিল্প কলকারখানার আওয়াজ, এইসব কারণে হচ্ছে শব্দ দূষণ হয়। এবার দেখো, যেটা 30 নম্বরের প্রশ্ন আছে, যে শব্দ দূষণের দুটি ক্ষতিকারক প্রভাব। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো শব্দ দূষণের দুটো ক্ষতিকারক প্রভাব, মানে মানুষের উপর আর কি, হ্যাঁ, অন্যান্য জীবদেরও উপর ক্ষতিকর প্রভাব আছে। তো সেটা মানুষের উপর কী প্রভাব পড়ছে সেটাই বলছি এখানে। দেখো, একটা হচ্ছে শ্রবণ যন্ত্রের উপর প্রভাব। তো দীর্ঘদিন 100 ডেসিবেলের শব্দের মধ্যে বাস করলে বধিরতা দেখা যায়। 100 ডেসিবেলের শব্দের ফলে অন্তঃকর্ণের শ্রুতিযন্ত্র নষ্ট হয়ে যায়। 160 ডেসিবেলের মাত্রার বিকট আওয়াজে কানের পর্দা ছিঁড়ে যেতে পারে, ঠিক আছে? তারপরে দেখো, যেটা 2 নম্বরে যে আছে হৃদযন্ত্রের উপর প্রভাব শব্দ দূষণটার, মানে হৃৎপিণ্ডের উপর। তো দীর্ঘস্থায়ী বিকট আওয়াজে হৃদস্পন্দনের গতি বেড়ে যায় বা কমে যায়, রক্তের শ্বেতকণিকার মাত্রা বেড়ে যায় এবং ধমনীর রক্তচাপ বেড়ে যায়। মানে আমাদের যে ধমনীগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে রক্তের চাপটা বেড়ে যাবে, এক কথায় আছে ব্লাড প্রেশার হাই হয়ে যাবে, ঠিক আছে, অতিরিক্ত সাউন্ডের জন্য। এবার দেখো, টপিকটা হচ্ছে পরিবেশ এবং মানব জনসমষ্টি। তো 31 নম্বরের প্রশ্নটা, যে প্রকৃতির বৃক্ষ কাকে বলা হয়। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে জলাভূমিকে। জলাভূমি যে আছে এটাকে বলা হয় প্রকৃতির বৃক্ষ।
32 নম্বরের প্রশ্নটা দেখো যে ভারতের সবুজ বিপ্লবের প্রবীণ রূপকার কে ছিলেন, তো এটা হচ্ছে MS স্বামীনাথন। তারপরে টপিকটা হচ্ছে পরিবেশ এবং মানব স্বাস্থ্য সম্পর্কে। 33 নম্বরের প্রশ্নটা দেখো কি বলা আছে যে বায়ু দূষণের ফলে মানুষের কি কি রোগ হয়। তো বায়ু দূষণের ফলে মানে বাতাস দূষণের ফলে মানুষের কি কি রোগ হয়, অনেক কিছু রোগ হয়, যেরকম ধরে নাও একটা হাঁপানি, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস, বায়ু চলাচল নালীর প্রদাহ, আর একটা হচ্ছে ক্যান্সার হতে পারে, ফুসফুসে ক্যান্সার। ঠিক আছে, যাই হোক, তো বায়ু দূষণের ফলে এই কয়েকটা রোগ হতে পারে। এবার দেখো যেটা 34 নম্বরের প্রশ্ন, সেটা হচ্ছে স্টার দেওয়া যে কার্সিনোজেন কি, তো এটা হচ্ছে যে পদার্থ থেকে ক্যান্সার সৃষ্টি হয় তাকে হচ্ছে কার্সিনোজেন বলে, মানে যেই পদার্থগুলোর জন্য যে ক্যান্সারটা তৈরি হয় সেই পদার্থগুলোকেই কার্সিনোজেন বলা হয়। তারপরে দেখো যেটা 35 নম্বরের প্রশ্ন আছে যে অঙ্কোজিন কি, তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে জিন থেকে ক্যান্সার হয় তাকে হচ্ছে অঙ্কোজিন বলে, মানে যে জিনটার জন্য ক্যান্সারটা হবে সেটাকে বলা হচ্ছে অঙ্কোজিন। 36 নম্বরের প্রশ্ন দেখো যে ক্যান্সার কোষে ছড়িয়ে পড়াকে কি বলে, তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে মেটাস্টেসিস। ক্যান্সার কোষে ছড়িয়ে পড়ে সেটাকে বলছে মেটাস্টেসিস। 37 নম্বরের প্রশ্ন দেখো যে ক্যান্সার রোগ চিহ্নিত করার পরীক্ষাটির নাম কি, তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে বায়োপসি, মানে ক্যান্সার রোগ যে চিহ্নিত করার পরীক্ষা সেটা হচ্ছে বায়োপসি। 38 নম্বরের প্রশ্ন যে ক্যান্সারের চিকিৎসাগুলির নাম লেখো, তো ক্যান্সারে হচ্ছে কেমোথেরাপি, রেডিওথেরাপি, শল্য চিকিৎসা ইত্যাদি। এবার দেখো টপিকটা হচ্ছে জীববৈচিত্র্য এবং সংরক্ষণ সম্বন্ধে। তো জীববৈচিত্র্য যেটা আছে যে 39 নম্বর প্রশ্নটা দেখো কি বলা আছে যে জীববৈচিত্র্য শব্দটি কে প্রবর্তন করেন, তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে বিজ্ঞানী ওয়াল্টার রোসেন। 40 নম্বরের প্রশ্নটা দেখো যে জীববৈচিত্র্য কী, তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে বিভিন্ন প্রকার পরিবেশে জীবের মধ্যে যে বিভিন্নতা দেখা যায় তাকে হচ্ছে জীববৈচিত্র্য বলে। এক কথায় বিভিন্ন পরিবেশে যখন যাওয়া যাবে অনেক রকমের জীব দেখা যাবে, তাই না, এটাকে হচ্ছে জীববৈচিত্র্য বলে। যেরকম জঙ্গলের পরিবেশে গেলে জঙ্গলে জীববৈচিত্র্য, অনেক রকমের জীব দেখতে পাবো, সেটা হচ্ছে জঙ্গলের জীববৈচিত্র্য। এবার শহরে গেলে শহরে অনেক রকমের মানুষ, এছাড়া অন্যান্য পশু পাখি জীবজন্তু যে আছে তাদেরকে নিয়েও একটা জীববৈচিত্র্য হবে, এটাই আর কি আলোচনা করেছে। এবার দেখো যেটা 41 নম্বরের প্রশ্ন যে ড্রাগ ও ওষুধ প্রস্তুতিতে জীববৈচিত্র্যের গুরুত্ব লেখো, তো এটা খুবই ইম্পর্টেন্ট। জীববৈচিত্র্যের গুরুত্ব খুবই আছে, যেরকম দেখো যে উদ্ভিদ, মানে ড্রাগ বা ওষুধ তৈরিতে উদ্ভিদের কতটা গুরুত্ব আছে। রেসারপিন হচ্ছে উৎস কোথা থেকে পাওয়া যাবে, সর্পগন্ধার মূল থেকে। কি কাজে লাগে, উচ্চ রক্তচাপের ওষুধ তৈরিতে কাজে লাগে। কুইনাইনটা যেটা আছে ওটা হচ্ছে সিঙ্কোনা গাছের ছাল থেকে পাওয়া যাবে, আর ওষুধটা হচ্ছে ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়। তারপরে দেখো যেটা ডাটুরিন আছে এটা হচ্ছে ধুতুরা গাছের পাতা ও ফল, কি কাজে লাগে, হাঁপানির ওষুধ তৈরি হয়। তারপরে এটা আছে যে ভ্যাসিসিন, এটা হচ্ছে বাসক গাছের পাতা, ক্যান্সার বিরোধী পদার্থ পাওয়া যায়। এছাড়াও বাসক গাছের পাতা হচ্ছে সর্দি কাশি কমানোর কাজেও সাহায্য করে। এবার দেখো যেটা জীববৈচিত্র্য হচ্ছে প্রাণীদের গুরুত্ব, যেরকম অনেক গুরুত্ব আছে প্রাণীদেরও জীববৈচিত্র্যের নিয়ে, ঠিক আছে। তো কয়েকটা আলোচনা করা আছে, যেরকম সাপের বীজ থেকে ল্যাকেসিস পাওয়া যায়, মৌমাছির বীজ থেকে হচ্ছে এপিস উৎপন্ন করা হয়, যেগুলো হচ্ছে নানান কাজে ব্যবহার করা হয়। এবার দেখো যেটা জীববৈচিত্র্যের হটস্পট নিয়ে আলোচনা করা হয়েছে, যে 42 নম্বরের প্রশ্ন যে হটস্পটের ধারণা প্রথম কে দিয়েছিলেন, তো এটা হচ্ছে নরম্যান মেয়ার্স, বিজ্ঞানীটার নাম, ঠিক আছে। 43 নম্বরের প্রশ্ন যে হটস্পট কি, এটা হচ্ছে স্টার দেওয়া প্রশ্ন। তো পৃথিবীর যে সমস্ত অঞ্চলে অত্যাধিক সংখ্যায় উদ্ভিদ ও প্রাণী বাস করে এবং যাদের অস্তিত্ব বিপন্ন হতে চলেছে সেই সকল অঞ্চলকে হটস্পট বলা হয়। মানে পৃথিবীর যে সমস্ত অঞ্চল আছে যেখানে অত্যাধিক সংখ্যায় উদ্ভিদ ও প্রাণী থাকে, মানে বেশি পরিমাণে উদ্ভিদ আর প্রাণী থাকে এবং যাদের জীবনটা আজকে বিপন্ন, ঠিক আছে, অস্তিত্বটা, সেটাকে বলছে হটস্পট। তবে 44 নম্বরের প্রশ্নটা দেখো যে কী বলা আছে যে সমগ্র পৃথিবীতে কয়টি হটস্পট আছে, তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে 36টি। এবার দেখো যেটা 45 নম্বরের প্রশ্ন যে ভারতবর্ষের কয়টি হটস্পট আছে, তো এটা স্টার দেওয়া প্রশ্ন, ঠিক আছে। তো অ্যান্সারটা হয়ে যাচ্ছে 4টি। যথাক্রমে কীরকম বলা আছে দেখো যে পূর্ব হিমালয়, ইন্দো বার্মা, পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাটা না বললেও হবে, কোনো কোনো বইয়ে লেখা থাকে, কোনো কোনো বইয়ে লেখা থাকে না। আরেকটা হচ্ছে সুন্দারল্যান্ড, ঠিক আছে। তার মানে আমাদের ভারতের 4টা হটস্পট আছে। একটা হচ্ছে পূর্ব হিমালয়, যেটা অরুণাচল প্রদেশ ওই সাইডটা পড়ে যাবে, ওইখানে যে হটস্পটটা দেখা যাবে, ঠিক আছে, ইন্দো বার্মা। তারপরে হচ্ছে পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা, আরেকটা হচ্ছে সুন্দরল্যান্ড। সুন্দরল্যান্ড কোনটা বলো তো, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে হটস্পটগুলো আছে সেটাকে সুন্দরল্যান্ডের অন্তর্গত।
তারপরে দেখো যে 46 নম্বর প্রশ্নটা, যে হটস্পটের শর্তগুলি লেখো। তো এটা স্টার্ট কী বলেছে, যে 1500টির বেশি আঞ্চলিকভাবে সীমাবদ্ধ নালিকা বান্ডিল সমন্বিত উদ্ভিদ প্রজাতি উপস্থিত থাকতে হবে। মানে কম করে 1500টার বেশি, ঠিক আছে, সে নালিকা বান্ডিল মানে হচ্ছে মানে গাছ আর কি, উদ্ভিদ যেগুলো আর কি সুনির্দিষ্ট কাণ্ড শাখা পোশাকা আছে, এরকম উদ্ভিদ থাকতে হবে। তারপরে দেখো যেটা বলেছে, যে প্রাথমিক উদ্ভিদ গোষ্ঠীর 30% অবশিষ্ট থাকতে হবে। মানে যে উদ্ভিদ গোষ্ঠীগুলো ছিল তার মধ্যে 30% এখনও আর কি আছে সেখানে, সেটাই বলছে থাকতে হবে। আর বাকি 70% নানানভাবে আর কি ধ্বংস হয়ে গেছে, সেটাই হতে পারে। তারপরে দেখো বলেছে যে প্রাণী বৈচিত্র্য বেশি থাকতে হবে এবং অধিকাংশ প্রাণী যেন এন্ডেমিক প্রজাতির হয়। ওইখানে প্রচুর পরিমাণে প্রাণী থাকতে হবে, প্রাণী বৈচিত্র্য, এবং অধিকাংশ যে প্রাণী আছে সেগুলো যাতে এন্ডেমিক প্রজাতির হয়। এখানে এন্ডেমিক প্রজাতি মানে হচ্ছে যে কোনো একটা অঞ্চলে ধরে নাও যে ওই জীবটাই খালি দেখা যায়, অন্যান্য অঞ্চলে ওই জীবটার প্রাধান্য দেখা যায় না। যেরকম হচ্ছে গন্ডারটা, ঠিক আছে, গন্ডারটা কোথায় বেশি দেখা যায়, একশৃঙ্গ গন্ডার, সেটা হচ্ছে জলদাপাড়া পশ্চিমবঙ্গের। এই জলদাপাড়ার যে আছে, এই জলদাপাড়ার মধ্যে সেটা এন্ডেমিক প্রজাতি কী হয়ে যাবে তাহলে বলো, গন্ডার, ঠিক আছে, একশৃঙ্গ গন্ডার। তো এবার দেখো যেটা 47 নম্বরের প্রশ্ন, সেটা হচ্ছে যে এন্ডেমিক প্রজাতির প্রাণী আর উদ্ভিদদের আলোচনা করা হয়েছে। যেরকম দেখো যে পূর্ব হিমালয়ে এন্ডেমিক প্রজাতির প্রাণী কী কী আছে। পূর্ব হিমালয়ে আছে রেড পান্ডা, সোনালি লেঙ্গুর, উড়ন্ত কাঠবিড়ালি। আর এন্ডেমিক প্রজাতির উদ্ভিদ আছে ওক, রোডোডেন্ড্রন, কলসপত্রী উদ্ভিদ। ইন্দো বার্মা হটস্পটে কী কী আছে দেখো, শাওলা, অ্যাড হরিণ, ফিশিং ক্যাট, আর উদ্ভিদের মধ্যে আছে অর্কিড। পশ্চিমঘাট ও শ্রীলঙ্কার মধ্যে কী কী আছে দেখো, লায়ন টেইলড ম্যাকাক, স্লথ, ভাল্লুক, এশীয় হাতি। আর এন্ডেমিক উদ্ভিদ হচ্ছে কুরিঞ্জি গুল্ম। 4 নম্বরটা দেখো যে সুন্দরল্যান্ডে হচ্ছে কী কী আছে, বালি ময়না, হক ইগল, ওরাং ওটাং, ঠিক আছে। তারপরে দেখো যে উদ্ভিদ কী কী প্রজাতির পাওয়া যাবে ওখানে, এন্ডেমিক অর্কিড আর রেফলেসিয়া। তো যাই হোক, আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।